সরকারি নজরুল কলেজ ত্রিশালের পক্ষ থেকে রসায়ন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয় ছিল রসায়ন প্রথম পত্র অধ্যায় 2 নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে অনেকগুলো ক্লাস। অতঃপর আজকে আলোচনার বিষয় হলো আমাদের প্রথম পত্রের অধ্যায় 3। অধ্যায় 3-এর নাম হলো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। এখানে মোট 2টা অংশ, একটা হলো পর্যায়বৃত্ত ধর্ম, অপরটি হলো রাসায়নিক বন্ধন। তো প্রথমেই যেহেতু আমাদের মৌল নিয়ে আমাদের আলোচনা, তাই প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে পর্যায় সারণী সম্পর্কে সাধারণ একটা ধারণা নিয়ে যেতে হবে। আমরা জানি সর্বাধুনিক পর্যায় সারণীতে 60টি পর্যায়, 18টি গ্রুপ আছে। আর পর্যায়গুলোকে 1 2 3 ইংরেজিতে 1 2 3 4 5 7 এরকম, আর গ্রুপগুলোকেও 1 থেকে 18 ইংরেজিতে এভাবে প্রকাশ করা হয়। আর এই যে পর্যায় এবং গ্রুপ, কোন গ্রুপে কোন মৌল থাকবে এটা তার ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। যেহেতু এক একটা মৌলের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা ভিন্ন, ফলে ইলেকট্রন বিন্যাসও ভিন্ন। ইলেকট্রন বিন্যাস ভিন্ন থাকার কারণে, বহিস্থ ইলেকট্রন বিন্যাস ভিন্ন থাকার কারণে তার অবস্থানও ভিন্ন হয়। আর ইলেকট্রন বিন্যাসের আলোকে সমস্ত মৌলগুলোকে, পর্যায় সারণীর সমস্ত মৌলগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। একটিকে বলা হয় এস ব্লক, অপরটিকে বলা হয় পি ব্লক, একটিকে বলা হয় ডি এবং অপরটিকে বলা হয় এফ ব্লক মৌল। তবে আমাদের প্রথমে আলোচনা বিষয় হলো এস ব্লক মৌল। এই ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে, তাদেরকে বলা হয় এস ব্লক মৌল। এদের বহিঃস্তরের ইলেকট্রনের কাঠামো NS1 বা NS2। আর NS1 আর এস ব্লক মৌলের সংখ্যা হলো মোট 14টি। তাহলে গ্রুপ 1 এর হলো 60টি, গ্রুপ 2 এর হলো 6টি, 7 6 13, এবং গ্রুপ 18 বা শূন্য গ্রুপের হলো হিলিয়াম। এই 14টি মৌল হলো এস ব্লকের অন্তর্গত। এর মধ্যে 1 কাঠামোর যে মৌলগুলো আছে গ্রুপ 1, এদের এই সমস্ত মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, এবং গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি, বহিস্থ কাঠামো হলো NS1 বা NS2, সংখ্যা হলো 14টি। এস ব্লক মৌলের সংখ্যা 14টি। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দিই, বেরিলিয়াম Be এটা 4, 1s2 2s2, এবং সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, 1s2 2s2 2p6 3s1। তাহলে প্রথমটার ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা এস এ আছে এবং এস এ 2টি ইলেকট্রন আছে, এই জন্য এটা এস ব্লক মৌল। আবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে তার ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা 3s এ আছে এবং একটা ইলেকট্রন আছে, এই জন্য সেও এস ব্লক মৌল। তাহলে এস ব্লক মৌল এর মধ্যে যে 14টা মৌল, এর মধ্যে 13টা মৌল, 12টা মৌল হলো ধাতু, আর হাইড্রোজেন হলো অধাতু, আর হিলিয়াম হলো। তাহলে আমাদের এস ব্লক সম্পর্কে বিবরিত হলেই হবে যে এখানে প্রশ্ন আকারে আসে যে এস ব্লক মৌল কি, আমরা সংজ্ঞা দিলাম। আর আসে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু কি, তাহলে আমরা এখানে বলতে পারি যে গ্রুপ 1 এর মৌলসমূহকে বলা হয় ক্ষার ধাতু, কারণ এরা পানির সাথে বিক্রিয়া, গ্রুপ 1 এর মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এজন্য তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। আর গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু, কারণ এরা এই সমস্ত মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে এবং মাটিতে পাওয়া যায়, এই কারণে তাদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। যদি আমাদের প্রশ্ন আসে ক্ষার ধাতু মৃৎক্ষার ধাতু কি, আমরা এইভাবে অ্যান্সার দিয়ে দিব। অতঃপর আমাদের আলোচনার বিষয় হলো পি ব্লক মৌল। পি ব্লক মৌলের সংজ্ঞার ক্ষেত্রে একই নিয়ম, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটাল অবস্থান করে, তাদেরকে বলা হয় পি ব্লক মৌল। এদের বহিস্থ, যেহেতু আমরা জানি যে পি অরবিটালে ইলেকট্রন
সর্বোচ্চ 6টা প্রবেশ করে, তাই এদের বহিস্থ ইলেকট্রনের কাঠামো হবে np1 থেকে np6। যে এদের বহিস্থ ইলেকট্রনের কাঠামো বাহিরে np1 থেকে np6। আর p ব্লক মৌলের সংখ্যা হলো 36টি। গ্রুপ 13 থেকে 18, গ্রুপ 13 থেকে 18, এই যে 5টা গ্রুপ, এই 6টা গ্রুপ, যে 13, 14, 15, 16, 17, 18, 6টা গ্রুপ। এই 6টা গ্রুপের মৌলগুলোকে বলা হয় পি ব্লক মৌল। তবে 18 যে আছে অভিজাত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, এর মধ্যে হিলিয়াম ব্যতীত। আর সর্বশেষ আবিষ্কৃত মৌল হলো নিসন, এটাও 118তম মৌল, এটাও পি ব্লকের অন্তর্গত। তাহলে অধিকাংশ পি ব্লক মৌল অধাতু। এই ব্লকের মধ্যে ধাতু, অধাতু, উপধাতু সবগুলোর অবস্থান করছে, তবে এখানে অধিকাংশই অধাতু। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি যে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা হলো 7, 1s2, 2s2, 2p3, লাস্টে p3, p-তে আছে নিয়নের হলো 10 পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন বিন্যাস করলে হলো 1s2, 2s2, 2p6। যে একটার বহিঃস্তরে আছে 3টা, তাই সেও পি ব্লক, আর একটার বহিঃস্তরে আছে 6টা, সেও পি ব্লক। তাহলে এখানে পি ব্লক মৌল এমসিকিউর জন্য মনে রাখা 36টা, এদের বহিঃস্থ ইলেকট্রন কাঠামো 1 থেকে 6। অতঃপর আমাদের আলোচনার বিষয় হলো ডি ব্লক নিয়ে। ডি ব্লকের সংজ্ঞার ক্ষেত্রে একই রকম উত্তর হবে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। এদের বহিস্থ ইলেকট্রনের কাঠামো n-1, d1 থেকে 10, ns1 বা 2। এখানে n সমান 4, 5, 6, 7। যদি কোনো উদ্দীপকে এরকম n-1 d ns দেওয়া থাকে, সর্বনিম্ন বলা থাকে, n এর মান এখানে 4 বসাতে হবে। আর ডি ব্লক মৌলের সংখ্যা হলো 41টি, আর সকলেই ধাতু। এখানে যদি আমরা সংজ্ঞা বলতে চাই যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। আর ইলেকট্রন বিন্যাসের নিয়ম হলো আবহাওয়া নীতি অনুসারে প্রবেশ করে, আমরা জানি, দ্বিতীয় অধ্যায়ে আমাদের আলোচনা ছিল। যেমন আমরা যদি আলোচনা করি স্ক্যান্ডিয়াম 21, এটার ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d খালি, 4s2, এগুলো 20 আর 3d1। এই সর্বশেষটা ডিতে প্রবেশ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডি ব্লক মৌল। একইভাবে যদি উদাহরণ হিসেবে দিই আয়রন, এটার ক্ষেত্রে নিয়ম এগুলো একই থাকবে, শুধু এখানে ডিতে চেঞ্জ হবে, 4s2, 3d6। তারপর যদি আমরা দিই জিঙ্ক হলো 30, এটার ক্ষেত্রে একই নিয়ম যে 4s2, 3d10। যেহেতু সবগুলো মৌলের ক্ষেত্রেই ইলেকট্রনগুলো ডিতে প্রবেশ করছে, এই জন্য তাদেরকে বলা হয় ডি ব্লক। এরা সকলেই ধাতু। আমাদের এইখানে ডি ব্লকের মধ্যে একটা মৌল আছে অবস্থান্তর মৌল, এটা আমাদের একটু আলোচনা করা লাগবে। তাহলে আমাদের যে ডি ব্লকটা আমরা বুঝলাম যে সর্বশেষটা ডিতে প্রবেশ করবে। অবস্থান্তর মৌলের ক্ষেত্রে সংজ্ঞা হলো যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে, অন্তত একটি স্থিতিশীল আয়নে ডি অরবিটালে ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ d1 থেকে d9 কাঠামো থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। তাহলে আমি আবার একটু বলছি যে সকল ডি ব্লক মৌলের অন্তত একটি স্থিতিশীল আয়নে ডি অরবিটালে ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ d1 থেকে d9 কাঠামো থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। তাহলে এখানে দেখার বিষয় হলো যে মৌলগুলো লিখলাম এখানে স্ক্যান্ডিয়াম, আয়রন, জিঙ্ক, এই 3টাই ডি ব্লক, কিন্তু অবস্থান্তরের ক্ষেত্রে শর্ত হলো যে এদের স্থিতিশীল আয়নে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9 এর মধ্যে। আমরা জানি যে স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হলো 3+। যদি এটার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস করা হয় 3+,
তাহলে এখানে এখন আমাদের আলোচনার বিষয় অবস্থান্তর মৌল নিয়ে। অবস্থান্তর মৌল, যে 3+ মানে তিনটা ইলেকট্রন কম, তিনটা ইলেকট্রন কমার ক্ষেত্রে প্রথমে S সেটে খালি হবে দুইটা, পরে D তে খালি হবে একটা, অর্থাৎ এই ক্ষেত্রে হলো 4s0 3d0। আর যদি আমরা জানি যে আয়রনের স্থিতিশীল আয়ন হলো Fe2+, 3+, এখানে যদি আমরা 2+ এর ইলেকট্রন বিন্যাসটা লিখি 2+, এখানে দুইটা কম, দুইটা কমের ক্ষেত্রে 3d6 4s0। আর জিঙ্কের স্থিতিশীল আয়ন হলো 2+, এখানেও দুইটা ইলেকট্রন যদি কম হয় এখানে হবে 3d10 4s0। যেহেতু আমাদের এখানে আলোচনার বিষয় অবস্থান্তর নিয়ে আছে, ডি অরবিটাল ইলেকট্রনগুলো কেমন, আমরা যদি এসএল গুলো একটু বাদ দিয়ে দেই, লাস্টের গুলো এসএল গুলো একটু বাদ দিলাম, 4s গুলো বাদ দিলে দেখা যাচ্ছে যে স্কেন্ডিয়াম প্রথমটার যে ডি তে ইলেকট্রন নাই 0, আর জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে স্থিতিশীল আয়নে দেখা যাচ্ছে যে 3d10। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কেন্ডিয়াম এবং জিঙ্ক তারা ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, কারণ অবস্থান্তর মৌলের শর্ত তারা পূর্ণ করে না। শর্ত মোতাবেক ইলেকট্রন 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। কিন্তু আয়রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার স্থিতিশীল আয়ন ইলেকট্রন 3d6, তাই সে অবস্থান্তর মৌল। তাহলে এখানে আমাদের আলোচনাগুলোর মধ্যে মাঝে মাঝে প্রশ্ন সেরকম অনুধাবনমূলকে, যে স্কেন্ডিয়ামকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন। তাই প্রথমে আমরা অবস্থান্তর মৌলের সংজ্ঞা দিব, যে সকল ডি ব্লক মৌলের স্থিতিশীল আয়নে ডি অরবিটাল ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ d1 থেকে d9 কাঠামো থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অতঃপর স্কেন্ডিয়াম এবং এর স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস দিব, দেওয়ার পরে বলবো যে স্কেন্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এর ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ 3d0, তাই সেই ডি ব্লক মৌল হলে অবস্থান্তর মৌল নয়। একইভাবে জিঙ্কের ক্ষেত্রে ব্যাখ্যা হবে, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দিব, যে 10 2+ একটাও দিব, দিয়ে সেটা পরে বলে দিব যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যাচ্ছে যে তার ডি অরবিটাল ইলেকট্রন পরিপূর্ণ, তাই সে ডি ব্লক হলে অবস্থান্তর নয়। আর এরকম ভাবে আয়রনের ক্ষেত্রে প্রশ্ন আসে এরকম যে Fe কে ডি ব্লক এবং অবস্থান্তর বলা হয়।